আমার বাম পাশে আমি দেখতে পাচ্ছি যে ফারহান আছেন। আমি ১ম এ ফারহানের কাছে যাচ্ছি। ফারহান, আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ। হাই লিসেনার্স, দ্যাটস ফারনান ফ্রম পুরান ঢাকা। আমি আপনাদের সাথে আজকে আমার সিলেটের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যার ফলে আমি আমার পার্সোনাল লাইফে বেশ কিছু প্রবলেম ফেস করি। আমি সিলেটে যাই আমার একটা ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। ওকে। তো আমার ঘটনাটা আসলে সেখানেই ঘটে। এবং আরেকটা কথা বলে রাখি যে আমার ফ্রেন্ডের ছিল একজন হিন্দু। তো হিন্দুদের বিয়েতে মানে ওদের প্রসেসটা অনেক লং টার্ম। তো আমাদের ভাইয়ার লগ্ন ছিল রাত 3:30টায় সিলেটের একটা মন্দিরে। তো আমরা সবাই ডিসেম্বর 16 রাতে মানে ভাইয়ার বাসায় গায়ে হলুদের একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করি এবং হুম। তারপর দিন সকালবেলা বরযাত্রী নিয়ে সবাই সিলেটের উদ্দেশ্যে রওনা হই। আচ্ছা। তো সিলেট পৌঁছতে আমাদের বেশ অনেক রাত হয়ে যায়। হুম, হুম। প্রচণ্ড ঠান্ডা ছিল, ডিসেম্বর মাস। তো আমরা সিলেট পৌঁছলাম রাত 10:30টার দিকে। আচ্ছা। তো সিলেট পৌঁছানোর পরে আমাদের মানে কন্যা পক্ষের থেকে একটা পার্টি ছিল। সেই পার্টি অ্যাটেন্ড করলাম আমরা কমিউনিটি সেন্টারে একটা। তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ হতে রাত 12টা বেজে গেল। 12টা 12:30টার মতো বেজে গেল সব অনুষ্ঠান শেষ হতে। ওকে। আর 3:30টায় ছিল ভাইয়ার লগ্ন। তো এর জন্য আমাদের অবশ্যই সেখানে মন্দিরে যেতে হবে। মানে এই অনুষ্ঠান অ্যাটেন্ড করার পর তো আমরা ছিলাম প্রচণ্ড টায়ার্ড। খাওয়া-দাওয়ার পরে আমাদের আরও বেশি টায়ার্ডনেস চলে আসে বেশি। তো আমরা কিছু ফ্রেন্ড ছিলাম প্লাস আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিলেন যারা খুবই টায়ার্ড ছিলেন। তো আমরা জাস্ট আঙ্কেলকে বললাম যে আমাদের ভাইয়ের যে আব্বু, ওনাকে বললাম যে, "আঙ্কেল আমরা তো খুব টায়ার্ড। তো আমাদের তো একটা ফ্রেশ হওয়ার দরকার।" তো আঙ্কেল আমাদের বললেন যে, "দেখো তোমরা আশেপাশে যদি কোনো হোটেল থাকে তাহলে তোমরা দেখো ওখান থেকে ফ্রেশ হয়ে 3:30টার ভেতরে চলে আসো মন্দিরে।" তো আমরা জাস্ট খুব কাছেই মন্দিরের কাছে একটা ভালো হোটেল পেলাম। মানে কিন্তু সেটা ছিল খুবই পুরনো। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের যেখানে বিয়ে ছিল সেটা ছিল সিলেট শহর থেকে অনেক ভিতরে। তো ওইখানে তেমন একটা হোটেলও ছিল না। জাস্ট একটা হোটেলই আমরা পাই সেখানে ওঠার জন্য। তো আমরা জাস্ট ওই বিল্ডিংটা ছিল ৪ তলা একটা বিল্ডিং এবং ওখানে আমরা ৩ তলা এবং ৪ তলা ছিল জাস্ট হোটেলের জন্য। আচ্ছা। আমরা জাস্ট ৪ তলায় একটা রুম নিলাম। ওখানে আমরা ৩ টা ফ্রেন্ড ছিলাম। জাস্ট কিছুক্ষণ ফ্রেশ হয়ে চলে যাব, ব্যাক করব ওই মন্দিরে। তো আমরা নরমালি ওখানে আমার ২ টা ফ্রেন্ড রুমের ভিতর ছিল, ফ্রেশ হচ্ছিল এবং তখন ছিল রাত ২টা বাজে। তো আমি জাস্ট আমার ফোনটা নিয়ে জাস্ট বারান্দায় চলে গেলাম হোটেলের। ওখানে বেশ কিছুক্ষণ ফোনে কথা বলছিলাম। তো হঠাৎ করেই মানে আমি যখন বারান্দায় হাঁটছিলাম, আর বারান্দাটা ছিল খুবই পুরনো এবং বাকি যে হোটেল রুমগুলো ছিল ওখানেও কেউ ছিল না। রুমগুলো ছিল পরিত্যক্ত এবং তালা লাগানো ছিল। তো আমরা জাস্ট বেশ কয়েকজন মানে ওই রুমটাতে ছিলাম। আর আমি চলে গেছিলাম বারান্দায় ফোনে কথা বলার জন্য। আচ্ছা। তো যখন আমি বারান্দায় হাঁটছিলাম, তো হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে আমার পেছনে কেউ আছে। আমি বারবার এই প্যানিকটা আমার মধ্যে আসতেছিল কিন্তু আমি বারবার পেছনে করতেছিলাম কিন্তু কাউকে আমি সেখানে দেখে পাচ্ছিলাম না। হ্যাঁ, হ্যাঁ। এরকম করতে প্রায় ০.৫ ঘন্টা কেটে গেল। তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমার পিছনে কেউ আছে। তো আমি হঠাৎ করেই পিছনে একবার মুড়লাম। তখন যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে একটা গরম হালকা বাতাসের একটা ধাক্কা আমার হুম। উপর দিয়ে চলে গেল। তো এটা ফিল করার পর আমি একটু ভয় পেয়ে গেলাম। মানে চিন্তা করলাম যে এখানে কি হওয়ার কথা? এখানে আর বেশিক্ষণ স্টে করা যাবে না। তো আমি ডাইরেক্ট হোটেল রুমে চলে গেলাম। আচ্ছা। তো হোটেল রুমে আমার যে ফ্রেন্ডরা ছিল ওরা জাস্ট ফ্রেশ হয়ে একবারে রেডি ছিল এবং ওরা জাস্ট মন্দিরে চলে যাবে। তো আমাকে বলছিল যে, "তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমরা চলে যাই।" তখন আমি ওদেরকে বললাম যে, আমার একটু লেট হবে। আমি আরো ০.৫ ঘন্টা পরে আমি ব্যাক করব। তো তোরা চলে যা, আমি আসতেছি।" আর ওরা আমাকে যাওয়ার সময় বলল যে, "তুই কি ভয় পাবি কিনা?" কেননা এখানে পুরা ফ্লোরটাই ছিল একা। আমি ছিলাম একা। তো আমি বললাম যে, "না, কোনো ভয় নাই। যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড হুম, হুম। করতে আসছি, কোনো ভয় হওয়ার কথা না।" আর আমি কিছুক্ষণ আগে যে আমার সাথে একটা ইনসিডেন্ট হলো ওই বারান্দায়, সেটাও আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা। তো ওরা জাস্ট আমাকে রেখে চলে গেল। আমি জাস্ট হোটেলের রুমে ছিলাম তখন। জাস্ট ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে গেলাম। আমি যখন টয়লেটে গেলাম, তখন থেকে আমার মনে বারবার মনে হচ্ছিল যে আমার রুমে বেশ কয়েকজন আ মানুষ থাকলে যেরকম একটা ফিলিংস থাকে যে আশেপাশে তো মনে হয় আছে এরকম কেউ একটা। আছে, এরকম একটা ফিলিংস হচ্ছিল। এবং এটা নিয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ আমার রুমে তো কেউ নেই। পুরো ফ্লোরটাই তো একা। তো তারপর আমি টয়লেট থেকে আবার রুমে আসি দেখার জন্য যে কি ব্যাপারটা আসলে। তো আমি এসে কাউকেই পেলাম না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল পুরা ফ্লোরটাতে আমি ছাড়াও আমার সাথে আরো অনেকে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ওনারা চলাফেরা করতেছে, বসে আছে এরকম বারবার মনে হচ্ছিল। তো আমি আবার টয়লেটে চলে গেলাম। ফ্রেশ হয়ে জাস্ট রুমে এসে ড্রেস আপ করে জাস্ট চলে যাব। মন্দিরে চলে যাব। ঠিক তখনই আমি আমার চশমাটা বাথরুম থেকে আনতে গেলাম। আচ্ছা। তখন যেটা হলো মানে যখন বাথরুমে যাই, বাথরুমটার ঠিক বাম পাশে ছিল একটা ছোট ভাঙা জানালা। আচ্ছা। তো আমি যখন মানে চশমাটা নিয়ে ব্যাক করব, তখনই হঠাৎ করে আমার চোখটা গেল জানালার দিকে। তখন আমি যেটা দেখলাম সেটা ছিল খুবই ভয়ানক একটা বিষয় যা আমি কখনোই আর কখনো দেখতে চাই না। তো সেটা ছিল যে একটা জাস্ট ফেস। জাস্ট একটা ফেস, খুবই সাদা একটা মেয়েলি ফেস।
এবং সেটা ছিল খুবই ভয়ানক সাদা এবং আমার দিকে খুব ভয়ানক দৃষ্টিতে সেটা তাকিয়েছিল এবং সেটার একটু বর্ণনা দিই। সেটা ছিল জাস্ট একটা লাশকে যদি বেশ কয়েকদিন পরে পানি থেকে ওঠানো হয়, তার চেহারাটা যেরকম ফুলে যায়, সাদা হয়ে যায়, ঠিক সেরকমই ছিল তার ফেসটা। তো এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই। মানে আমার কাছে খুবই ভয় লাগে। তখন আমি এক দৌড়ে ৩ তলায় যেখানে ম্যানেজার ছিলেন হোটেলের সেখানে চলে আসি। আচ্ছা ওই ফেসটা আচ্ছা কি কোনো ধরনের কোনো কিছু বলেছিল বা আপনার সাথে কি কমিউনিকেট করার চেষ্টা করেছিল? নো, আমার সাথে কোনো কমিউনিকেট করেনি। জাস্ট আমি ২ সেকেন্ডের মতো হবে ফেসটা জাস্ট দেখে ওখান থেকে এক দৌড়ে চলে যাই। জাস্ট দেখার পরেই চলে যাই। আর তেমন কিছু হয়নি। তো আমি যখন দৌড়ে ৩ তলায় গেলাম, তখন হোটেল যে ম্যানেজার তাকেও আমি সেখানে পেলাম না। তখন আমি প্রাণপণে জাস্ট নিচের দিকে চলে গেলাম। হোটেলের নিচে একবারে রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করলাম। যখন আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম, তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমাকে পেছন থেকে ৪-৫ জন ধাওয়া করতেছে এরকম। বাট আমার পেছনে তখন কেউই ছিল না। এই ফিলিংসটা আমার খুবই একটা ভয়ের কাজ করছে। যখন আমি সিঁড়ি থেকে নামতেছিলাম কেউই ছিল না। ওই বিল্ডিংটাতেও কোনো মানুষ ছিল না তখন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমাকে কেউ ফলো করতেছে, আমাকে ধাওয়া করতেছে। তো আমি জাস্ট দৌড়ে আমি মন্দিরের কাছাকাছি যেয়ে আমার ফ্রেন্ডদের ফোন করলাম। ওরা আমাকে রিসিভ করে নিয়ে গেলো। কিন্তু ওরা আমাকে দেখে খুবই অবাক হলো। যে বলল যে, "তুই এত হাঁপাচ্ছিস কেন?" তখন আমি ওদেরকে বললাম যে, কিছুই তেমন কিছু বললাম না। বললাম যে, "আমি রাস্তা হারিয়ে ফেলছিলাম। মানে চিনতে পারিনি ১ম এ মন্দিরে।" এরকম একটা কথা বলে জিনিসটা স্কিপ করলাম। আর ওদেরকে ঘটনাটা শেয়ার করিনি তখন আমি। তো বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল প্রায় সকালের দিকে। পুরো সম্পূর্ণ বিয়ে শেষ। তো আমরা ব্যাক করবো ঢাকায়। তখন আমি আমার আঙ্কেল যে ছিলেন ওনাকে বললাম, প্লাস ফ্রেন্ডদেরকে সবাইকে এই ঘটনাটা খুলে বললাম। আচ্ছা। ওরা সবাই আমার কথা বিশ্বাস করলো এবং আঙ্কেল বলল যে, "এরকম হতেই পারে। অনেক পুরনো এলাকায় এখানে মানুষজন খুব কম, গ্রামগঞ্জ হতেই পারে।" আর আমাকে ফ্রেন্ডরাও বলেছিল যে, মানে হোটেলে যেয়ে ম্যানেজারের সাথে কথা বলে আসি। চল। হুম। বাট আমি সেখানে মানে সায় দিইনি। আমি বললাম যে, "আমার যাওয়া দরকার নেই। আমি ঢাকায় চলে যাই। চলো।" নরমালি আমরা ঢাকায় আসলাম এর পরদিন। ঢাকায় আসার পরে মানে রাত হয়ে গেল। তো সেদিন আর কোনো প্রবলেম হয়নি। মেইনলি এর পরের দিন থেকে সবগুলো প্রবলেম শুরু হলো যেটা আমার পার্সোনাল লাইফের সাথে রিলেটেড। তো ১ম দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমার কম্পিউটারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল সকালবেলায়। আর ওই কম্পিউটারটা বলে রাখি যে আমি প্রায় ২০ থেকে ২৫ দিন হবে যেটা পারচেজ করছিলাম। মানে ঠিক খুব তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে গেল। মানে খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার। সেটাকে আমি জাস্ট নরমালি নিলাম যেহেতু ইলেকট্রনিক জিনিস নষ্ট হতেই পারে। হতেই পারে। ঠিক তারপরে একদিন এর পরের দিনই নেক্সট ডেতেই মানে আমার মোবাইলটাও ডেড হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে কিছু প্যারানরমাল বিষয় কাজ করছে। আর এইগুলো হয়তোবা মানে নষ্ট হওয়ার ব্যাপারগুলো নরমাল হলেও বাট আমার সাথে জিনিসগুলো খুব নাটকীয়ভাবে হচ্ছিল। এবং আমি এগুলো নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে আসলে কি হচ্ছে ব্যাপারটা। তো যেদিন মোবাইলটা নষ্ট হয়ে গেল ঠিক সেদিনই আমি আমার আপুর একটা মোবাইল নিয়ে আসলাম। আপুকে বললাম যে, "আপু তুমি জাস্ট আমাকে মোবাইলটা দাও। আমি জাস্ট ১ দিন ইউজ করে আবার দিয়ে দেব তোমাকে।" তো সেই মোবাইলটাও সেদিন রাতে ডেড হয়ে গেল। কোনো কারণ ছাড়াই। আচ্ছা ১ম এ কম্পিউটার তারপরে মোবাইল। মোবাইল তারপর আপুর মোবাইলটাও ডেড হয়ে গেল। হুম, হুম। তো আমি আমার মোবাইল কি ঠিক করব? আমি জাস্ট আমার আপুর মোবাইলটাকে নিয়ে চলে গেলাম। মানে ওয়ারেন্টি ছিল সেটাকে জাস্ট নোকিয়া সেন্টারে নিয়ে গেলাম। তো আজব বিষয় ওইখানে নোকিয়া যে মানে কার্ডগুলা থাকে, মানে ওয়ারেন্টি কার্ড, ক্যাশ মেমো আমি সবই রাস্তায় হারিয়ে ফেললাম। আমি সেদিনও উনার কিছু ঠিক করতে পারিনি। মানে আমি কোনো কাজই শান্তিমতো করতে পারছিলাম না। তো খুব প্রবলেম হচ্ছিল আমার পার্সোনাল লাইফে। এবং শেষ দিন যেটা হলো সেটা ছিল আরেকটু অদ্ভুত বেশি। মানে এতদিন তো আমার জাস্ট অ্যাসেট গুলোর উপর থেকে জাস্ট প্রবলেম হচ্ছিল। এরপর দিন আমার নিজের উপরেই কিছুটা প্রবলেম হলো। আর আমাদের ওখানে বুড়িগঙ্গা নদী আছে। তো ওইখানে আমরা জাস্ট ২ টা ফ্রেন্ড ঠিক মাগরিবের একটা টাইমে মানে আড্ডা দিচ্ছিলাম নদীর পাড়ে। তো আমি ওকে বলছিলাম যে, "চলো আমরা জাস্ট একটু ঘুরে আসি নৌকা দিয়ে।" তো আমরা যখন নৌকাতে উঠলাম, তখন নদীটা একেবারেই শান্ত ছিল যেহেতু শীতের দিন। একেবারেই শান্ত, কোনো স্রোত ছিল না, নদীতে কিছুই ছিল না। তো আমরা জাস্ট নদীটা যে পাড় থেকে একটু দূরে গেলাম। মানে মাঝখানেও বেশিটা যাইনি। আর নদীতে তখন কোনো লঞ্চও ছিল না যে ঢেউ আসবে লঞ্চ থেকে। তো জাস্ট আমাদের নৌকাটা হঠাৎ করেই মানে একবার ডান দিকে একবার বাম দিকে দোলা স্টার্ট করে দিল। মানে কোনো কারণ ছাড়াই এটা। কোনো কারণ ছাড়াই। মানে আর হঠাৎ করে পানিটা জাস্ট স্রোত থাকে যেরকম আরকি উঠে আসে আরকি নৌকার উপরে ছিটাগুলো পানির। সেভাবে আসছিল আমাদের শার্ট-টার্ট সব ভিজে গিয়েছিল। এবং আমরা একটা মুহূর্তের জন্য মনে করেছিলাম যে আমরা পানিতে পড়ে যাবো। আচ্ছা। বাট আর নৌকার মাঝিও খুব অবাক হয়েছিলেন যে এই সময় কোনো স্রোত নেই, কিচ্ছু নেই। তো কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে কেন? হ্যাঁ। রাইট। আর আমরা কেউই সাঁতার জানতাম না। আমরা খুবই প্রচণ্ড ভয় পেয়ে যাই। তারপরে যেটা হয় মাঝি আমাদের কোনোভাবে আমাদের পাড়ে নিয়ে আসে এবং আমাদের আর কোনো প্রবলেম হয়নি। আর এরপর থেকে আমার পার্সোনাল লাইফে আর তেমন প্রবলেম হয়নি। মানে আমি পরদিন থেকে মানে ৫ ওয়াক্ত নামাজ স্টার্ট করি। হুম, মানে হুম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। তারপরে আর কোনো প্রবলেম ফেস করিনি। এই হচ্ছিল আমার আসলে বেশ কিছু প্রবলেম পার্সোনাল লাইফে আর কোনো প্রবলেম আসেনি। এখনো পর্যন্ত আসেনি কিন্তু আপনি অনেক কিছু ফেস করেছেন এবং মিস করিস। এই যে অভিজ্ঞতাটা আপনি বললেন সেটা আপনার কাছে যথেষ্ট ভয়ংকরই ছিল এবং অবশ্যই হ্যাঁ। একমাত্র আপনিই বুঝতে পারছেন যে ব্যাপারটা কতটা ভয়ংকর ছিল। এনিওয়েজ থ্যাংক ইউ।
আমার সাথে শেয়ার করার জন্য আপনার এই ঘটনা। আমরা যাবো আমাদের নেক্সট যে পার্টিসিপেন্ট আছেন তার কাছে, এবং আমি আপনি একটু নামটা বলবেন প্লিজ। সকল শ্রোতাকে আমার শুভেচ্ছা ও সালাম। আমি রাজু ফ্রম বাগেরহাট অ্যান্ড রাজশাহী ইউনিভার্সিটি। স্পেশালি থ্যাংকস আফরিন, সুচি, শরীফ এবং বিজয় ও আকিবকে। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব আপনাদের সঙ্গে, এটা আমার সঙ্গেই ঘটেছিল। আমি এটা ৫ থেকে ৬ বছর আগের ঘটনা। আচ্ছা, আমি আমার বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। এটা হচ্ছে মংলাতে, বাগেরহাটেরই মংলা থানায়। তো সেখানে যাওয়ার পর যেটা আমরা আড্ডা দিচ্ছি, গল্প করছি। তো আমার বন্ধুর আরেকটা বন্ধু, ওটা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ও আমাদেরকে অফার করলো যে যাত্রা দেখার জন্য। ওইদিন ওদের এলাকাতে যাত্রা হচ্ছিল। তো এই ঘটনাটা ওর বন্ধু এসে বলার পর আমরা ২ জনে ডিসিশন নিই যে হ্যাঁ, আমরা যাত্রা দেখতে যাব। এলাকাটা ছিল হিন্দু এলাকা, হিন্দু প্রধান এলাকা। সবাই ওটা টোটালটাই আসলে হিন্দুদের বসতি। ওখানে অন্য ধর্মীয় বসতিটা কম। তো আমরা ৩ জন, আমি, আমার বন্ধু এবং বন্ধুর বন্ধু, ৩ জন আমরা যাচ্ছি আসলে যাত্রা দেখতে। তো যাত্রা দেখতে গেলে গ্রামের পথ থেকে আমরা যাচ্ছি। যাওয়ার পথে আমাদের ওখানে একটা চিতা বাঁধে। চিতা বলতে এটা হচ্ছে যে হিন্দুরা মারা গেলে তাদের যে শেষকৃত্য হয়, যে তাদের লাশটাকে পোড়ানো হয় যে জায়গাটা, ওটাকে চিতা বলে গ্রাম্য ভাষায়। তো সেই চিতা যে জায়গাটা, একটা মাঠ, সেটা পার হয়ে আমাদেরকে যেতে হয়। তো আমরা ৩ জন যাচ্ছি, গল্প করছি। অন্ধকার রাত এবং ওই চিকার মাঠে ওখানে ২ টা তাল গাছ আছে। তো আমরা যাত্রা দেখতে যাচ্ছি, যাওয়ার পথে বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল। তো ওই মাঠটার সামনে আসলে ওইটা বিষয়ে কথা হলো যে এখানে নাকি অনেক আম ভৌতিক কর্মকাণ্ড ঘটে বা এরকম অনেক কিছু অদ্ভুত জিনিস দেখা যায়। তো আমরা ওটা শুনে যাচ্ছি। যাওয়ার পথে তাল গাছে আমরা বাতাসের শব্দ পেলাম। তাল গাছ বাতাসে দুলছে এবং তাল গাছের পাতাগুলা বাড়ি খাচ্ছে, আব্বু হচ্ছে করছে। আমরা এটাকে তেমন বেশি মনে করলাম না। আবার ওখান থেকে চলে গেলাম যাত্রা দেখতে। তো সেই গ্রামের যে যাত্রাপালা, সেই যাত্রা দেখে আমরা গভীর রাত্রে আমরা আবার ব্যাক করছি ওদের বাড়িতেই। তো যখন ফিরে আসার সময় যেটা ঘটলো, যে তখন অনেক রাত ২টা বা ৩টা হবে। আচ্ছা, আমরা ৩ বোনে ফিরে আসছি গল্প করতে, করতে অন্ধকার রাত। তো আসার পথে আমরা যখন ওই চিতার ওই জায়গাটা পার হওয়ার সময় যেটা ঘটলো সেটা হচ্ছে যে আমরা হঠাৎ দেখতে পেলাম সাদা পোশাক পরা একটা লম্বা আকৃতির, অনেক বড়, আমাদের থেকে হয়তো ৫ গুণ বা ৬ গুণ বড় হবে। লম্বা, রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সাদা আকৃতির একটা মানুষ আকৃতি। কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সাদা পোশাক পরা আম বড় একটা লোক। তো আমাদের সামনে দাঁড়ালো ওটা। আমাদের সামনে দাঁড়ানোর পরে আমাদের সঙ্গে যে আমার বন্ধু এবং ওর যে বন্ধুটা ছিল, ওই বিষয়গুলো যেহেতু আগে থেকে জানতো, আ এটাতে আমরা ভয় পেয়েছি। আমরা দুজনেই ভয় পেয়েছি, ও ভয় পেয়েছে। কিন্তু ও বিষয়টা এরকম জানে যে এটাতে ভয় পেলে চলবে না, এরকম। তো ওটা যখন সামনে দাঁড়ালো, সামনে দাঁড়ানোর পরে ও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমরাও ওইভাবে ওখানে দাঁড়িয়ে আছি। আমরা আর কিছু করছি না। তখন নিজেদের ভেতরে প্রচণ্ড ভয় হচ্ছে এবং আমরা আ আস্তে, আস্তে আলোচনা করলাম যে কি করা যায়? আমাদের যে বন্ধুটা, মানে আমরা যে বন্ধুটার সঙ্গে গিয়েছি, ও বলছে যে এটা তো আসলে এখন ওর নিচ থেকে পার হওয়া যাবে না। মানে এটা এত উচ্চতায় দাঁড়িয়ে আছে যে পা আ ভি আকৃতির, কিন্তু উল্টা। অর্থাৎ আপনার ও ভি কে উল্টা করলে যেমন হয়, ওভাবে দাঁড়িয়ে আছে রাস্তার উপর। আমাদের গেলে যেতে হবে ওটা নিচ দিয়ে। তো আমরা এখন যেতে সাহস পাচ্ছি না। আর ওই আকৃতিটা তো মানে কিছু বলছেও না আমাদেরকে বা কোনো কিছু করছে না, ওইভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু ওইটা কিন্তু আমরা যাওয়ার সময় ওটাকে ওখানে দেখতে পাই নাই। এভাবে ছিল না। তো আমরা ওইখানে এভাবে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর আমরা কি করবো আসলে বুঝে উঠতে পারছি না। পিছনে দৌড় দেবো, না সামনের দিকে যাবো। এইভাবে চলতে অনেকক্ষণ যাওয়ার পরে যে ওইটা কিছুক্ষণ পর আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম আসলে এটা ঠিক করতে পারবো না। তবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে সেখান থেকে ওটা যখন চলে যায়, যে হঠাৎ করেই আমাদের সামনে থেকে আবার অদৃশ্য হয়ে যায়। এবং আমরা তারপরে যেটা টের পাই সেটা হচ্ছে যে আপনার ফর্সা হয়ে গেছে। আম ইয়েটা, যে অন্ধকারের যে রেশটা চলে গেছে, সকাল হতে যাচ্ছে এরকম। অর্থাৎ ফজরের আযান দিয়েছে বা ওই ধরনের একটা সময় হয়েছে। এটা ঘটার পরে আমরা আ চলে আসি এবং চলে আসার পরে আমার বন্ধুর ওই দিনে জ্বর হয় পরের দিন। এবং বেশ কয়েকদিন জ্বর ছিল।
আমাদের এখানে আরও কিছু গেস্ট রয়েছেন, তাদের সাথেও আমরা এখন কথা বলবো অ্যান্ড একে একে সবার এক্সপিরিয়েন্সই তারা শেয়ার করবেন। আচ্ছা, আপনি নামটা একটু বলুন ভাইয়া। আমি রাব্দি গুলশান 1 নিকেতন থেকে। নিকেতন থেকে। অলরাইট, আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা আপনি আমার সাথে শেয়ার করেছেন। এটা কতদিন আগের ঘটনা? এটা অ্যারাউন্ড প্রায় 1 বছর আগে। 1 বছর আগে। 1 year back। কোথায় ঘটেছিল এটা? এটা ছিল ইনফ্যাক্ট আমি যখন বেরি রোড থেকে নিকেতনে আমার বাহিনীর এয়ারপোর্ট পারলাম না এখনকার। তাহলে আমরা শুনি, শুরু থেকেই ঘটনাটা শুনি। এটা অ্যাকচুয়ালি 1 year back ঘটেছিল যখন আই ওয়াজ ইন আ ফ্রেন্ডস বার্থডে পার্টি। তো আমি বার্থডে পার্টিটা যখন অ্যাটেন্ড করি সেই সময় শেষের দিকে তখন আই ওয়াজ প্ল্যানিং টু গো হোম। সেই সময় আমার এক আন্টি শি গেভ মি আ কল। ওকে। সো উনি যেটা বলছিলেন যে শি ওয়াজ ফিলিং ভেরি সিক। সো উনি চাচ্ছিলেন যে আমি যেন রাতটা ওনার বাসায় গিয়ে স্টে ব্যাক করি, যেহেতু ওনার বাসায় আর কেউ ছিলেন না। সো আমি চিন্তা করলাম যে আমি আসলে সেরকম কোনো প্রিপারেশন নিয়েও আসিনি, প্লাস আমি আসলে রিকোয়েস্টটা ইগনোরও করতে পারছিলাম না। সো ইন দ্যাট কেস তখন আমি ইয়ে করলাম যে ঠিক আছে আমি যেতে পারি, বাট পরের দিন সকালে যেহেতু আর্লি মর্নিংয়ে আমাকে অফিসে যেতে হবে, সো আমি খুব আর্লি বের হয়ে যাব। সো এই জন্য আমি ঠিক আছে চলে গেলাম। যাওয়ার পরে আই স্টেড ব্যাক। রাতে এভরিথিং ওয়াজ নরমাল। সকালবেলা এটা উইন্টারের সময় ছিল এবং আমি খুব সকালবেলা যেহেতু অফিসে যাবার একটা তাড়া আছে, খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাসা থেকে। সো আর্লি মর্নিংয়ে উইন্টারে যেটা হয় যে খুব ফগি থাকে, প্লাস খুব ডার্ক থাকে চারিদিক। সো রাস্তায় সেরকম কোনো ভেহিকল কিছুই ছিল না, রিক্সাও কিছু সেরকম ছিল না। বাট আমার বাসায় যাওয়ার জন্য ইনফ্যাক্ট তখন সিএনজি দরকার ছিল। সো আমি মানে মোটামুটি একটু স্কেয়ারই হলাম যে এত অন্ধকার, এত ফগি, আর এই সময় মানে ছিনতাই এগুলো একটু সেই সময়টায় মানে স্পেশালি হওয়ার, এবং আমি ওগুলো একটু মানে ভয় পাই বেশি। সো আমি নিজে জাস্ট একটু আশেপাশে কেয়ারফুল ভাবে তাকিয়ে হাঁটছিলাম। তো মনে যেটা হয় যে আমি অলওয়েজ যদি একটু ভয় পাই তখন আয়াতুল কুরসিটা পড়ি। সো ওইটা রিসার্চ করছিলাম মনে। সো কিছু দূর আমি হেঁটে যখন যাচ্ছি, বাসাটা একটু ভেতরের দিকে ছিল। যখন যাচ্ছি যেতে হঠাৎ মানে আউট অফ দ্য ব্লুজ দেখি যে একটা সিএনজি আসার একটা মানে হঠাৎ করে একটা সিএনজি মানে জাস্ট ফ্রম নোওয়্যার ইট কেম ইন ফ্রন্ট অফ মি। সো আমি একটু অবাক হলাম, আবার একটু মানে হ্যাপিও হলাম যে ঠিক আছে একটা সিএনজি পাওয়া গেল। সো সিএনজিটার ভেতরে দ্য ড্রাইভার ওয়াজ লুকিং ভেরি পায়াস, মানে খুব মানে ধার্মিক টাইপের একটা চেহারা ছিল ওনার, প্লাস একটু মানে বয়স্ক ছিল উনি, একটু গাড়ি ছিল সামনে। সো আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে আচ্ছা নিকেতন যাবেন? তো উনি আমাকে একটা গেস্টার দিলেন যে হ্যাঁ ওঠার জন্য আর কি সাথে। সো আমি সাথে উঠে পড়লাম, যেহেতু মিটারের মানে ভাড়া বলার তো কোনো এখানে ছিল না। সো উনি জাস্ট চলা শুরু করার পরে মানে আমি জাস্ট উঠে একটু রিল্যাক্স ফিল করলাম যে ঠিক আছে সিএনজি পাওয়া গেছে। তো আমি আইপডে গান শুনছিলাম, শুনতে তো আমি বললাম যে ঠিক আছে উনি যেতে থাকুক, মেইন রোডে উঠলে পরে আমি ডিরেকশনটা দিয়ে দিব। সো আমি গান শুনতে মানে একটু ড্রাউজি হয়ে গেছিলাম, যেহেতু রাতে অন্য জায়গায় ছিলাম। সো ড্রাউজি হয়ে যখন আমি মানে যখন আমার মানে ইয়েটা ভাঙলো, তন্দ্রাটা কাটলো যখন, তখন দেখি আই ওয়াজ ইন ফ্রন্ট অফ মাই হোম। আচ্ছা, কিন্তু আমার বাসার লোকেশনটা এরকম ছিল যে এটা মানে আমার বাসাটা যেখানে অনেক ভিতর দিকে, মানে রিক্সাওয়ালাদেরকে মানে তারা যখন যেতে থাকে তাদেরকে ডিরেকশন দিতে হয় যে আরেকটু সামনে যাও বা আরেকটু এদিকে যাও। ওটা খুব সহজে কারো চেনার কথা না। সো আমার যখন ড্রাউজিনেসটা কাটলো, সেটা ছিল সিএনজি ব্রেক করার একটা মোশন যেটা সেটাতে। তখন আমি দেখি যে আই ওয়াজ ইন ফ্রন্ট অফ মাই বিল্ডিং। সো ওই সময় আসলে আমি রাশে ছিলাম যে আমাকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে হবে। সো আমি যেটা করলাম যে তাড়াতাড়ি নেমে গিয়ে আমি ওনাকে ভাড়াটা দিলাম। ভাড়া কিছু বেশিই দিলাম, যেটা মিটারে এসছে সেটা থেকে। আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে যে ভাড়াটা নেওয়ার পরে উনি খুব সুন্দর করে একটা সালাম দিল। তো আমিও ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আমি চলে গেলাম। সাধারণত এরকম ঘটনা ঘটে না, হ্যাঁ, বরং সালামের বদলে বলে যে ভাই ২০ টাকা বাড়ান। রাইট। বাট সেরকম কিছুই ছিল না, ভাড়া নিয়ে কিছুই বলেনি। ও আরেকটা জিনিস আমি বলি যে আমি যখন সিএনজিতে ফার্স্টে উঠে যখন এটা চলা শুরু করে, ওই সময় একটা স্মেল ছিল, খুব ভালো একটা স্মেল ছিল, এবং আমার কাছে মানে ভালোই লাগছিল স্মেলটা আর কি, খুব মানে ভালো একটা স্মেল ছিল। সো আমি ওই সময় পর্যন্ত আই ডিডন্ট রিয়ালাইজ যে ইট ওয়াজ সামথিং সুপার ন্যাচারাল অর সামথিং লাইক দ্যাট। আমি বাসায় চলে আসলাম। পরে ওয়েন আই ওয়াজ হ্যাভিং মাই শাওয়ার, তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এইটা কীভাবে হয়? আমি তো আমার বাসার অ্যাড্রেস ওনাকে বলিনি, ওনাকে জাস্ট বলেছি যে নিকেতন যাবেন কি, বলে আই এন্টার দ্য ট্যাক্সি সিএনজি। বাট আমার বাসা কোনো অবস্থাতেই কাছে চেনার কথা না, কারণ এর লোকেশনটা এতটা ভেতরে, ডিরেকশন দিকে। এবং অনেক মানে তার মানে কন্টিনিউয়াসলি আপনাকে বলতে হবে ডানে যান, বামে যান। হ্যাঁ, ওইটা প্লাস মানে ভেতরে যেতে রিক্সা দিয়ে যখন আমি আমার বাসায় আসি, তখন রিক্সাওয়ালা জিজ্ঞেস করে যে, "ভাই আরও কত দূর যাবেন?" মানে এতটাই ভেতরে আরকি জিনিসটা। আর আমার বাসা তো কোনোভাবেই তার চেনার কথা না। ডেফিনিটলি না।
সো তখন আই রিয়ালাইজ ওকে ইট ওয়াজ সামথিং প্যারানর্মাল, যে তাকে তো আমি বলিনি, সো সে কীভাবে এটা জানলো। তখন আপনার এটা মনে হচ্ছে এবং আপনার ঘটনাটা ঘটেছিল এক্স্যাক্টলি টাইমটা মনে আছে যে কোন সময়? এটা ছিল ফজরের নামাজের পরপর হবে। ফজরের নামাজের পর। Yeah. ভদ্রলোক যিনি আপনাকে নিয়ে গিয়েছিলেন তার বয়স কেমন হবে? ডেফিনেটলি 60+ তো ডেফিনেটলি প্লাস। দাড়ি-টাড়ি একদম তো খুব পায়েস আপনি না বলছিলেন যে গন্ধটা খুব আজব টাইপের, যে গন্ধটা পাচ্ছিলেন মানে ওই স্মেল ছিল, খুবই সুইট একটা স্মেল ছিল এবং সেটা কোনো ওই যে পরিচিত কোনো গন্ধ নেই, পরিচিত গন্ধ না, বাট খুব ভালো লাগছিল। খুবই ভালো লাগছিল। অলরাইট, সো এই হচ্ছে। সো আমরা লাস্ট একটা ছোট্ট ঘটনা শুনবো আমাদের আরেকজন গেস্ট রয়েছেন তার কাছ থেকে, তারপরে বৌদিস্ট জিমের সাথে আমরা শেয়ার করবো অন্যান্য সব ঘটনাগুলো। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলবেন প্লিজ। আপনার আগে আপনার নামটা বলবেন। আমি নারায়ণগঞ্জ নাগবাই থাকি। Okay. তো আপনাদের সাথে আমি যেই ঘটনাটা শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা, সেটা হচ্ছে আমাদের বাসার একটা ঘটনা, আমার ছোটো ভাইয়ের সাথে এটা ঘটা। তো আমরা যে বাসায় থাকি, তো তার পাশের ফ্ল্যাটে একটা পাশের ফ্ল্যাটে একটা বার্থডে পার্টি ছিল। তো বার্থডে পার্টিতে সবাই ইনভাইটেড ছিলাম আমরা। তো তখন যখন বার্থডে পার্টি হয়ে গেল, তো কেকটা কাটা হয়ে গেছে, সবাই যখন আমার আরেকটা ঘটনা বলতে চেয়েছিলেন যেটা, হ্যাঁ সেটা বলেন। সেটা বলবো, হ্যাঁ ওকে। তো আপনি মনে হয় আমাকে অন্য একটা ঘটনা বলেছিলেন, যে ঘটনাটা আচ্ছা এটা বলেছিলেন। ওকে, শুনি। হাই লিসেনার্স, আমি জনি, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। তো আপনাদের সাথে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমাদের 2004-এ আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতাম, তখনকার একটা ঘটনা। আচ্ছা বলেন। তখন একটা ঘটনা। তো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তো তখন আমরা সব পড়াশোনা নিয়ে সবাই খুবই বিজি। তো আমরা জাস্ট শুধু ফ্রাইডে একটা দিন ছুটি পাই ঘোরার জন্য। তো আমরা প্রত্যেকটা ফ্রাইডেতেই কোথাও না কোথাও ঘুরতে যাই। তো সব ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে একটা জায়গা আছে আমাদের নারায়ণগঞ্জে, যেখানে নামটা হচ্ছে সাবদি। এখানে খুব সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আচ্ছা, এটা কি চিতার ঘটনাটা? চিতার ঘটনা আমি শুনতে যাচ্ছি বললাম আপনার চাচা বাজ্যের যে ঘটনাটা, ওটাই তাহলে শুনি আমরা। হ্যাঁ, আপনি ওখান থেকে বলেন যে আপনারা সবাই সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেছিলেন, তারপরে কি হলো? সরি, এটা তো বার্থডে, তো এটাতে এটা না। আচ্ছা, তাহলে বাজ্যেরটা শুনি আমরা। ওকে, তো যখন আমাদের পাশের ফ্ল্যাটে বার্থডে পার্টি চলতেছিল, তো বার্থডে পার্টি শেষ হওয়ার পরে তো দেন আমরা সবাই চলে আসি। তো যারা গেস্ট ছিল তারাও চলে যায়। তো তখন আমার আম্মু আর ওই ফ্ল্যাটের যে আন্টি ছিল, তো ওনারা ওনাদের একটা রুমের মধ্যে আড্ডায় দেয়। তো তখন কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে যায়। তো সব বাচ্চারা একটা রুমে খেলা করতেছিল, আর আম্মু আর আন্টিরা ওই অন্য রুমে কথা বলতেছিল। তো তখন যখন কারেন্ট চলে যায়, তখন আমার আম্মু চিন্তা করতেছে যে সব বাচ্চারা ওই ঘরে যেহেতু, তো ওদেরকে সবাইকে নিয়ে আসি। আচ্ছা, তো সব বেরিয়ে চলে আসছে, তো আমার ছোটো ভাই আসে নাই। তো আমার আম্মু নিজে গেল ওই ঘরে। তো একটা লাইট নিয়ে গেল, টর্চ লাইট নিয়ে গেল, যে দেখলো উনি একাই যাচ্ছেন? হ্যাঁ, উনি একাই যাচ্ছিলেন। আচ্ছা, তো উনি গেলেন যখন, তখন দেখলেন যে আমার ভাই বেডের উপরে দাঁড়ানো, একটা জানালা আছে, জানালার রেলিং ধরে যে বাইরে তাকায় আছে। তো ওনার একটু বয়সটা বলবেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আপনার যে ভাইটার কথা বললেন, ভাইটার বয়স হচ্ছে 4 বছর। 4 বছর। তখন 4 বছর। তো তাকায় আছে, তখন আম্মু ডাকাডাকি করতেছে। তো বাট ও মুখ করতেছে না, কিছুই শব্দটুকু আর কি কোনো সাড়া দিতেছিল না। তো তখন আমার আম্মু নিজে গিয়া ওকে যখন নিজে মুখ করলো আর কি, ওকে দিয়া বললো যে কী ব্যাপার, কী হয়েছে তোমার। তো তখন উনি যেটা দেখলো যে আমার ভাইয়ের পুরো সারা গা লাল হয়ে গেছে। আমার ভাই এমনি শ্যামলা বর্ণের ছিল, তো পুরোটা গা লাল হয়ে গেছে, আর চোখগুলো খুব বড় বড় হয়ে গেছে। আচ্ছা, তো এটা খুবই একটা অদ্ভুত একটা ফেস হয়ে গেছিলো তখন। তো এটা দেখে আম্মু সাথে সাথে চিৎকার দেয়, কি হয়েছে আর কি, এমন কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে ওকে আমাদের বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে আব্বু বলে যে ঠিক আছে, তো হয়তো বা কোনো একটা প্রবলেম হতে পারে, তো তুমি এক কাজ করো, যে চূড়া টুলা বইরা ওকে এসে করো, তো ছেলেটা তো আম্মুর সাথে সাথে কী করলো, যে উনি অতিথি করে আসে আমার ভাইকে কুলিয়ে নিয়ে এলো, আর কোরআন শরীফ পড়া শুরু করে দিল। আচ্ছা, তো অনেক আয়াত পড়ে ওকে ফুটু দিতেছে, তো বাট পানির মধ্যে ফু দিয়ে ওইটা আবার ওকে খাওয়াই দিতেছে, ওর শরীরে ছিটাই দিতেছে। তো ইরান এখন চলতেছে। তো চলতে চলতে যে ফজরের একটু আগে, তো আমার ভাইটা একটু সুস্থ হয়। তো ওর আর কি যে চেঞ্জটাও ছিল আর কি ফেসের, তো ওটা অনেকটা আর কি আগের মতো স্বাভাবিক হয়ে আসতে থাকে। যখন কোরআন শরীফ পড়া হ্যাঁ, কোরআন পরে যখন আয়াতটা ফুটো হয়, তখন আস্তে আস্তে আর কি। তো এতক্ষণ মিশে করার পরে, তো আমার ভাইটা যখন একটু স্বাভাবিক হয়ে আসছে, তখন আমার আব্বু আম্মুরা ওনারা কী করলেন, যে কিছু করে আপনার চুলা টুলা পরে এসে করছেন, তারপরে পানি টানি ছিটে দিয়ে, তারপরে ঘরের চারদিকে পানি টানি ছিটে দিল।
তারপরে দেওয়ার পরে ওনারা বললো যে ঠিক আছে, তো কালকে ব্যাপারটা দেখবো যে কী হয়েছিল আর কি। তো পরের দিন সকালে আমাদের এখানে মিনিমাম যেয়ে ওনার সাথে কথা বলা হয়। ওনার সাথে কথা বলার পরে উনি বলতেছিল যে আসলে ওই যে জানালাটা ছিল, তো ওইখানের পাশে আমি একটা জিনিস বলতে ভুলিছি এখানে, যে আগে একটা কথা বলা ছিল যে জানালাটাই আমার গায়ে তাকাইছিল, তার পাশেই একটা মাঠ ছিল ছোট। তো ওইখানে খুব ময়লা-টয়লা ফেলানো হতো। তার একটু দূরে আরকি, ওই জানালার বড় বলি। তো ওইখানে কিছু ছিল, নারিকেল গাছ ছিল এক সারিবদ্ধ। তো ওইখানে নাকি খুব প্রবলেম হইতো আরকি। যে বাড়িটার মধ্যে তাল গাছ আরকি নারিকেল গাছগুলা ছিল, তো ওইখানে নাকি আগে খুব প্রবলেম হইতো আরকি, এই বাড়ির লোকজন বলছে। তো ওই হুজুর বলল যে, "ঠিক আছে, তো এখানে কিছু প্রবলেম ছিল। হয়তোবা আপনার বাচ্চা এখানে গেছে, তো নাকি নজর-টজর লাগছে হয়তো এমন কিছু।" আচ্ছা, এটা তার মানে নজর লেগেছিল বলে এরকম হয়েছিল। তবে পরে তিনি চেক করতে পেরেছিলেন ব্যাপারটা? না, তখনই তো